আমার নাম সেলিম। আমার শ্যালিকা আমাকে দেখা মাত্রই আমার সঙ্গে শুরু হয়ে যেত। আমার শালি আমাকে বলতো যে, জামাইবাবু, তোমাকে দেখা মাত্রই আমার কিন্তু তোমার সঙ্গে অনেক করতে। আমার বউ ও শ্যালিকা ভীষণ সুন্দরী ছিল দেখতে। আমার শ্যালিকা কিন্তু আমার বউয়ের চাইতেও ভীষণ সুন্দরী ও তরুণী। সেদিন রাত্রিবেলা আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম, তখন সুযোগ বুঝে আমার শ্যালিকা আমার ঘরের ভিতরে ঢুকে চুপচাপ আমার পাশেই কিন্তু শুয়ে পড়ল। ওই সময় আমার বউ গভীর ঘুমে আমার পাশেই শুয়েছিল। তারপর অর্ধেক রাতে যখন আমার শ্যালিকা লুকিয়ে আমার পাশে শুলো, তখন তার হাতের স্পর্শ পেয়ে আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। কারণ সে সুযোগ বুঝে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর সে সারা রাত ধরে আমার সঙ্গে, আর ওদিকে আমার বউ তো ঘুমের ঘোরে কিছুই জানতে পারেনি যে তার বোন তো সারা রাত ধরে আমার সঙ্গে। আসলে আমার বউ ও আমার শালি, তারা দুই বোন। তাদের দুই বোনের মধ্যে বড় বোনের নাম রিয়া ও ছোট বোন দিয়া, এবং আমার বিয়ে রিয়ার সঙ্গে পাকা হয়েছিল। রিয়া তার বোনের চাইতে বয়সে 2 বছরের বড় ছিল। কিন্তু আমি যখন ছুটি নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরে এসেছিলাম ওই মেয়েকে দেখার জন্য, তখন আমার বাবা মা আমাকে বলেছিল আমি যাতে পার্সোনালভাবে প্রথমে মেয়েটাকে দেখে আসি। তারপর আমার যদি মেয়ে পছন্দ হয়, তবেই আমার বাবা মা ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে পাকা করবে। আসলে আমি কলকাতায় একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য আমি কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। তারপর একটা দিন ঠিক করে ওই মেয়েটির সঙ্গে একটা হোটেলে দেখা করতে গেছিলাম। প্রথমে তো শুনেছিলাম যে মেয়েটি নাকি আমার সঙ্গে দেখা করতে রাজি নয়। তারপর মেয়েটির বাবা আবার আমার বাবাকে ফোন করে জানিয়েছিল যে তার বড় মেয়ে নাকি আমার সঙ্গে পার্সোনালভাবে দেখা করতে রাজি হয়েছে। মেয়েটিকে দেখা মাত্রই তো আমার হুঁশ প্রথমে উড়ে গেছিল। কারণ সে এতটাই তরুণী ছিল যে প্রথম দৃষ্টিতে তাকে দেখা মাত্রই আমার চোখ দুটো বড় হয়ে গেছিল। কারণ মেয়েটি ভীষণ সুন্দরী দেখতে। তার সৌন্দর্য দেখে তো আমার চোখ দুটো জুড়িয়ে গেছিল। তারপর সে যখন হোটেলের কামরায় এসেছিল, তখন সে ঘরের ভিতরে ঢোকা মাত্রই আমি তার সৌন্দর্যের তারিফ না করে থাকতেই পারিনি। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তার সৌন্দর্যের তারিফ করতে গিয়ে সে যে আমার সঙ্গে বিয়ের আগেই ওই হোটেলের কামরায় আমার সঙ্গে নিজের মনের স্বাদ মিটিয়ে নেবে। তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে আমি রিয়াকে বলেছিলাম যে এটা কিন্তু ঠিক হয়নি। কারণ এখনও যেহেতু আমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগেই এই সব কিছু। রিয়া তখন অনেক ভালোবেসে আমার ঘাড়ে হাত দিয়ে বলেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে না? তখন আমি অনেক ভালোবেসে রিয়ার হাত ধরে বলেছিলাম, তোমাকে বিয়ে না করলে আমি নিজেই তো এখন আর থাকতে পারবো না, তাই এই ধরনের কথা আর বলবে না। তখন রিয়া মুচকি হেসে বলেছিল, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছুদিন পরেই তো আমাদের বিয়ে হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আমাদের মাঝে যা হওয়ার সেটা তো হয়েই গেছে। তারপর সেদিন আমরা দুজনে হোটেলে প্রায় 4-5 ঘন্টা সময় কাটিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে এসে বাবা মাকে বলেছিলাম যে আমার বিয়ের তারিখ যাতে খুব তাড়াতাড়ি পাকা করে। আমি মেয়ে পছন্দ করে ফেলেছি। এটা শুনে তো আমার বাবা মাও খুব খুশি হয়েছিল। তারপর কিছুদিন পরেই আমি বাবা মায়ের সঙ্গে রিয়ার বাড়িতে গেছিলাম বিয়ের দিন পাকা করার জন্য। কিন্তু রিয়ার বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। এবং আপনারাও শুনে আশ্চর্য হবেন যে একটা মেয়ে কিভাবে শুধুমাত্র নিজের ভোগ ও লালসা পূরণ করার জন্য নিজের ও খুব কাছের লোকের জীবন নষ্ট করেছিল। আসলে আমরা যখন রিয়ার বাড়িতে যাই বিয়ের দিন পাকা করার জন্য, তখন রিয়া যখন আমাদের সামনে বসেছিল, তখন তো ওই মেয়েটা রিয়া ছিলই না। আসলে হোটেলে যেই মেয়েটি আমার সঙ্গে দেখা করতে এসেছিল, সেই মেয়েটি তো দিয়া ছিল। কারণ সে রিয়া সেজে হোটেলে গেছিল। তাই আমি তো রিয়াকে চিনতেই পারিনি। কারণ হোটেলে আমি যার সঙ্গে সময় কাটিয়েছিলাম সে তো আমার স্ত্রীর ছোট বোন দিয়া ছিল। এবং
আমার স্ত্রী ছোট বোন মানে আমার শালী তো জেনে বুঝে ইচ্ছে করে আমাকে কিন্তু ঠকিয়েছিল। সে সবকিছু জানা সত্ত্বেও আমাকে একবারও বলেনি যে সে আমার স্ত্রীর ছোট বোন। সে আমাকে মিথ্যে কথা বলে নিজে রিয়া সেজে আমার সঙ্গে সবকিছু মানে নিজের চাহিদা ও ইচ্ছে পূরণ করেছিল। তারপর সবকিছু সত্যি কথা জানতে পেরে আমি যখন সবার সামনে দিয়ার ব্যাপারে সত্যি কথা বলার চেষ্টা করেছিলাম, তখন দিয়া আমাকে কোনো মতেই সত্যি কথাটা বলতে দেয়নি। তারপর আমি যখন তার সঙ্গে পার্সোনালভাবে লুকিয়ে কথা বলেছিলাম ও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন আমার সঙ্গে ও তোমার দিদির সঙ্গে এই রকম গাদ্দারি করলে? তুমি তোমার দিদির স্থান নিয়ে আমাকে ঠকিয়েছ। শুধু তাই নয়, তুমি তোমার বোনকেও ঠকিয়েছ। সেদিন তো আমি তোমাকে রিয়া ভেবে তোমার সঙ্গে সবকিছু আমি কিন্তু সবাইকে সত্যি কথা বলে দিব যে তুমি কিভাবে আমাকে ঠকিয়েছ। আর তোমার একবারও লজ্জা হলো না যে তুমি নিজের দিদির জীবনটাকে নষ্ট করছো? দিয়া তখন আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি কাউকে সত্যি কথা বলি তাহলে সে নাকি সবাইকে এটাই বলবে যে সেদিন হোটেলের রুমে আমি নাকি তার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিলাম এবং সে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিবে। ওই ভয়ে আমি চুপচাপ ছিলাম এবং রিয়াকেই বিয়ে করেছিলাম। কিন্তু আমার ক্ষমতা হয়নি তার বোনের ব্যাপারে আমার স্ত্রীকে সত্যি কথা বলার। বিয়ের পরে দিয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই দিনটাকে আমি তো একটা খারাপ স্বপ্ন মনে করে নিজের মন থেকে সরিয়ে দিয়েছিলাম এবং আমি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসতে শুরুও করেছিলাম। আমি নিজের স্ত্রীকে মন থেকে ভালোবাসতাম। কিন্তু আমার শালী আমার সঙ্গে অন্যায় করেছিল। বিয়ের পরে প্রথমে আমি যখন শ্বশুরবাড়িতে আসি সেদিন রাত্রিবেলা আমি যখন আমার স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম তখন রাত্রিবেলাতে চুপচাপ আমার শালী আমার ঘরের ভিতরে এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমিও ঘুমের ঘোরে তাকে নিজের স্ত্রী মনে করে তার হাতের উপরে নিজের হাত রাখতেই আমার চোখ খুলে যায় এবং চোখ খুলে যখন তার দিকে তাকাই তখন আমার পুরো শরীর কেঁপে ওঠে। আমি তখন তাড়াতাড়ি তার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কারণে আমার সঙ্গে এইসব করছো? তুমি সম্পর্কে আমার শালী হও। এই জন্যই শুধু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। নইলে কিন্তু তুমি আমার সঙ্গে যা বেয়াদবি শুরু করেছো এগুলো কিন্তু সহ্য করার মতো না। তুমি আমার কাছে কি চাও? আমার শালী তখন আমাকে খুব খারাপভাবে স্পর্শ করে বলেছিল, জামাইবাবু, সেদিন আপনি আমাকে যে ভালোবাসা ও আদরটা দিয়েছিলেন সেই ভালোবাসা ও আদরটাই আমি এখন আপনার কাছে চাইছি এবং আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে আমি কিন্তু বাড়িতে সবাইকে সবকিছু সত্যি কথা বলে দেব যে বিয়ের আগেই আপনি আমার সঙ্গে বাসর রাত করেছেন। তাই আমাকে সবসময় খুশি রাখবেন। দিয়ার সব কথা শোনার পরে আমি অনেক রেগে তাকে আস্তে করে বলেছিলাম, যাতে কেউ শুনতে না পায়, যে তোমার লজ্জা করে না দিয়া? তুমি তোমার দিদির জীবনটাকে নষ্ট করতে চাইছো। তোমার দিদির সঙ্গে আমার বিয়ে হয়েছে আর এখন আমি তোমার দিদিকে অনেক ভালোবাসি। আর সেদিন তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে যে তুমিই রিয়া। আর এমনিতেও সেদিনের ঘটনাটা আমি খারাপ স্বপ্ন মনে করে ভুলে গেছি এবং তুমিও ভুলে যাও ও আমাদের পেছন ছাড়ো। আমি তোমার দিদিকে অনেক ভালোবাসি। তাই তুমি ভুল করেও আমাদের মাঝে আসার চেষ্টা করবে না। না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার শালী তখন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি আপনাদের মাঝে কই আসছি জামাইবাবু? মাঝে তো আমার দিদি চলে এসেছে। কারণ বাসরটা তো আপনি আমার সঙ্গে করেছিলেন। আর এমনিতেও আমি আপনার কাছে শুধু একটু আদর ও ভালোবাসা চাইছি। আপনি আপনার বউয়ের সঙ্গে কি করবেন সেটা দেখে তো আমার কোনো লাভ নেই। আর এমনিতেও এটা তো আপনার কপাল বা সৌভাগ্য যে আপনি একটার সঙ্গে আরেকটা ফ্রি পাচ্ছেন। কিন্তু আপনার ইচ্ছে থাক বা না থাক, আপনাকে তো আমাকে আদর ও ভালোবাসা দুটোই দিতে হবে। নইলে আমি কিন্তু সবাইকে সবকিছু সত্যি কথা বলে দিব। এই বলে আমার শ্যালিকা আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। কিন্তু আমি কোনো মতেই নিজের মান সম্মান নষ্ট হতে দিইনি। আমি সেদিন রাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে তাকে বিছানায় ফেলে নিজের স্ত্রীর ঘরে ফিরে এসেছিলাম। সেদিন রাতে দিয়ার অসভ্যতা দেখে রাগে আমার মনে হচ্ছিল যেন আমার শালীর গালে কষিয়ে দুটো থাপ্পড় দিই। সেদিন রাতে আমি আমার শালীকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে ও যেটা করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল এবং এতে আমাদের তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনতে রাজি ছিল না। এদিকে আমি এত বেশি অস্থির ছিলাম আমার শালীর নোংরা ব্যবহারের জন্য যে
আমার তো আর একটা মুহূর্ত শ্বশুরবাড়িতে থাকতে ইচ্ছে করছিল না। তাই কোনো রকমভাবে ২ রাত কাটানোর পরে আমি আমার স্ত্রী, শ্বশুর ও শাশুড়িমাকে বলেই দিয়েছিলাম যে আমার আর এখানে থাকা হবে না। আমাকে বাড়ি ফিরে চলে যেতে হবে। কারণ আমাকে আবার অফিস জয়েন করতে হবে। কিন্তু সেদিন আমার কথা শোনার পরে আমার শ্বশুরমশাই নিজের ছোট মেয়েকে অনেক ভারী গলায় ও রেগে চিৎকার করে ডেকে বললেন, "দিয়া, কাল রাতে তুই তোর জামাইবাবুর সঙ্গে লুকিয়ে এমন কি কথা বলছিলিস?" তারপর আমার শ্বশুরমশাই আমার বউকে জোরে ডেকে বলল, "রিয়া, তোমার চাচা তোমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার আগেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। উনি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলবেন। তাই তুমি এক্ষুনি তোমার চাচার সঙ্গে দেখা করে এসো।" এবং বাড়ি ফিরে যাওয়ার আগে আমি আমার বউকে বলেছিলাম যে আমার অফিসে অনেক জরুরি কাজ আছে, যার জন্য তাকেও আমার সঙ্গে বাড়ি ফিরে চলে যেতে হবে। কিন্তু আমি আমার বউকে আসল কারণটা ভয়েই বলতে পারিনি। কারণ আমার মনে একটা ভয় ছিল যে আমি যদি আমার বউকে আমার শ্যালিকা ও আমার ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিই, তাহলে হয়তো আমার বউ আমাকে ছেড়ে দিবে। তাই আমি আমার বউকে সত্যি কথাটা বলতেই পারিনি। আমার সাহসই হয়নি। তারপর আমার শ্বশুরমশাই যখন আমার বউকে তার চাচার কাছে যেতে বলেছিল, তখন আমার বউ তার বাবার কথা অনুযায়ী তার চাচার বাড়ি চলে গেছিল। তারপরে আমার শ্বশুরমশাই যখন আমার শালীকে রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, তখন দিয়া শ্বশুরমশাইকে মিথ্যে কথা বলার চেষ্টা করেছিল। তারপর আমার শ্বশুরমশাই হঠাৎ করে যা বলেছিলেন, সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ আমার শ্বশুরমশাই তার মেয়ের সব মিথ্যে কথা শোনার পরে নিজের মেয়ের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, "অসভ্য মেয়ে কোথাকার! কাল রাতে তুই আমার জামাইয়ের সঙ্গে যা ব্যবহার করেছিস, সেগুলো আমি নিজের চোখেই দেখে ফেলেছি। আর আমি এটা তো জানতাম না যে রিয়ার পরিবর্তে তুই জামাইয়ের সঙ্গে দেখা করার জন্য হোটেলে গেছিলিস। আর ওই হোটেলে গিয়ে তুই তোর জামাইবাবুর সঙ্গে নোংরামি করার আগে একটিবারও ভাবলি না যে ওটা তোর জামাইবাবু হবে?" আমি তখন তাড়াতাড়ি করে আমার শ্বশুরমশাইয়ের হাতে পায়ে ধরে বলেছিলাম, "বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি কিন্তু ভয়ে আপনাকে এবং বাড়ির কাউকে সত্যি কথাটা বলতে পারিনি। কারণ আপনার ছোট মেয়ে দিয়া আমাকে হুমকি দিয়েছিল এবং এতে আমার কোনো দোষ নেই।" আমার শ্বশুরমশাই তখন আমার হাত ধরে বলেছিলেন, "বাবা, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই। আমার মেয়ে যদি আগেই বলে দিত যে সে রিয়া নয় দিয়া, তাহলে হয়তো এত বড় ঘটনাটা ঘটতো না।" তারপর আমার শ্বশুরমশাই দিয়াকে হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে হুমকি দিয়েছিলেন যে সে যদি এই ঘটনাগুলো তার দিদিকে বলে, তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিবে। আসলে আমার শ্বশুরমশাই চায়নি যে এই কথা আর বেশি বাড়াবাড়ি হোক এবং তার বড় মেয়ে সব কিছু জানতে পেরে কষ্ট পাক বা তার সংসার নষ্ট হয়ে যাক। তাই সেদিন রাতের বেলায় আমার শালী আমার সাথে যা ব্যবহার করেছিল, সেই সব কিছু লুকিয়ে আমার শ্বশুরমশাই দেখেছিল। তারপর সেদিন সব কথা আমার শ্বশুরমশাই ও শাশুড়ির সামনে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই সেদিন রাতেই আমাকে আমার বাড়ি ফিরে যেতে বলেছিল, রিয়াকে সঙ্গে নিয়ে। এবং এই কথাগুলো রিয়াকে বলতেও বারণ করেছিলেন। এই ঘটনাটা ঘটতে আজ ৫ মাস হয়ে গেছে। আমি এখন আমার বউকে নিয়ে কলকাতায় থাকি এবং আমার শালী আমার এখানে আর কোনোদিন আসেনি। আমার বউ তাকে ফোন করে ডাকে, কিন্তু আমি তাকে কখনো ডাকি না। কারণ আমার বউ তো ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুই জানে না এবং আমার শ্বশুরমশাই তাকে এখানে আসতে দেয় না। সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝি যে উনি যেটা করেছেন একদম সঠিক কাজ করেছেন। নইলে আমার পুরো সংসারটাই কিন্তু নষ্ট হয়ে যেত। এখন আমি আমার বউয়ের সঙ্গে সুখের সংসার করছি। আমি আমার বউকে ভীষণ আদর করি। আমার শালী আমার বউয়ের চাইতে সুন্দরী ও তরুণী। তাই বলে কি আমি আবার বউয়ের সঙ্গে গাদ্দারি করব? এটা কখনোই করা উচিত নয়। সবসময় শুধু সৌন্দর্য কাজ করে না। মনের সৌন্দর্য হচ্ছে একটা মানুষের আসল সৌন্দর্যের পরিচয়, যেটা আমার বউয়ের মধ্যে আছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।